সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলাম আদনানের বুকে। প্রতিদিন তো মাঝখানে কোলবালিশ থাকে, তাহলে আজ গেল কোথায়? তারপরই মনে পড়ল কাল চাচির সাথে কথা কাটাকাটি করে কিছু না খেয়ে শুয়ে পড়েছে। আমার বা ওর কারো মাঝখানে বালিশ দেওয়ার কথা মনে ছিল না। ভালোই হয়েছে মাঝখানে বালিশ দেইনি। এইভাবে এতটা কাছ থেকে এই প্রথম ওকে অনুভব করলাম। কি ফর্সা বুক, মুখে হালকা দাড়ি, ঠোঁটের নিচে একটা তিল, থুতনিতে একটা টোল, যা ওর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বুকেও একটা তিল, আমারও ঠিক একই জায়গায় তিল, মিল আছে ওর সাথে। তাই ওকে চিমটি কাটতে নিলাম। পরক্ষণেই মনে হলো তাহলে তো ও জেগে যাবে। সত্যি ছেলেটা অনেক সুন্দর। চাচি ঠিকই বলেছে, আমি ওর যোগ্য না। ও চাইলে আরো সুন্দরী কাউকে পেতে পারত। ওর বুকে মাথা রেখে থাকতে খুব ভালো লাগছে। সারা জীবন যদি এভাবেই থাকতে পারতাম। ও যদি ভালোবেসে আমাকে ওর বুকে জড়িয়ে নিত, ওটাই হতো আমার সবচেয়ে প্রাপ্তি। জানি না আদৌ সেটা হবে কিনা, আদৌ সে আমাকে ভালোবাসবে কিনা। তবে ভালোবাসুক আর না বাসুক, ও যে কাল আমার হয়ে চাচির সাথে কথা বলেছে, এটাই অনেক। উফ, আমাকে খেয়ে ফেলবা নাকি? আদনানের কথায় চমকে উঠে ওর বুক থেকে উঠতে নিলাম। ছি, ও দেখে ফেলেছে। তাহলে এতক্ষণ এই লোকটা জেগেই ছিল। আদনান টেনে আমাকে আরো বুকের সাথে চেপে ধরলো। উহু, উঠতে দেব না। এতক্ষণ তো মনে হয় খেয়ে ফেলবা, এমন করে তাকিয়েছিলাম। এখন লজ্জা পাচ্ছ কেন? ইস, লজ্জা পাওয়ার কি হয়েছে? আর আপনি কি খাওয়ার কিছু? কি করে খাবো আমি? মুখে না খেলেও চোখে তো পুরাই গিলছ, বলেই নাকে নাকে ঘষা দিল। কি এক অজানা অনুভূতিতে শিহরিত হয়ে উঠলাম। নিজেকে সামলানোই দেখি কষ্টকর হয়ে পড়েছে। ওনাকে ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন আপনি। কি করছেন? যা করার তা করছি। আপনার দেখি লজ্জা নেই। মেয়ে লোক পেলে ছাড়তে ইচ্ছে করে না বুঝি? ইস, বইয়ের কাছে আবার কিসের লজ্জা? অন্য লোক হলে তো বিয়ের রাতেই। আর আমি কতটা বীর পুরুষ দেখো, এখনো ঠিক আছে। বীর পুরুষ না ছাই, জড়িয়ে ধরলে আমি ভালো না, আর না ধরলেও কাপুরুষ। কি মেয়ের লোক রে বাবা! জানো তোমাকে আমার কেন ভালো লাগে? এই যে দেখো, যখন বললাম আমি আমাকে তো দেখে খেয়ে ফেলবে, তখন অন্য মেয়ে হলে লজ্জাতেই শেষ হয়ে যেত। আর তুমি লজ্জা পেলেও তা চাপা দেওয়ার জন্য আমার সাথে ঝগড়া করছো। আমার বিশ্বাস তুমি চাচির কথাকে ভুল প্রমাণ করে দিবে। বলেই ঠোঁটে একটা চুমু দিয়ে দিল। আনিলার রুমের দিকে যাচ্ছি আর ঠোঁটে হাত বুলাচ্ছি। এখানেই তো চুমু দিয়েছে আদনান। আনিলা বলল, কি ব্যাপার? ঠোঁটে হাত দিয়ে রাখছিস কেন? এখানে ভাইয়া কিছু করেছে নাকি? আনিলা, আমি তোর ভাবি হই, সম্মান দিয়ে কথা বলবি। ইস, তোকে কি ভাবিজান বলে ডাকবো তাহলে? আর কিভাবে দেব সম্মান? হইছে, তোর আর সম্মান দিতে হবে না। তোকে একটা সুখবর দেওয়ার আছে। নিশ্চয়ই, আমার আর মারুফের বিয়ের কথা। ইস, এটা কোনো সুখবর হলো? সুখবর হলো আমি বাড়ি যাব। আনিলা মন খারাপ করে ফেলল। তারপর বলল, তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুই সেটার কিছু না করেই চলে যাবি? আচ্ছা যা। আমি আনিলার নাক টেনে বললাম, আহারে, আমার ননদিনী কষ্ট পাইছে। কিছুদিন পর বিয়ে করলে সমস্যা কি? তুই এসব বুঝবি না। থাক, আর বুঝতে হবে না। থাকুক না কিছুক্ষণ রেগে, পরে না হয় রাগ ভাঙাবো। বিকালে আদনানের মোটামুটি সব আত্মীয় স্বজন আসছে। আনিলা এসে আমাকে বলল, বাড়িতে এত লোকজন কেন? আমি বললাম, আমি চলে যাব তো, তাই বিদায় দিতে আসছে। মনে হলো আনিলার কথাগুলো বিশ্বাস হয়নি। অবিশ্বাসের ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থেকে চলে গেল। রাতে দুইটা হলুদ শাড়ি নিয়ে আনিলার রুমে গেলাম। আনিলা দেখি মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে বললাম, কি রে, কি হয়েছে? মারুফ রাগ করছে খুব। এখন বিয়ে না হওয়ার কথা শুনে খেপে গেছে খুব। আজ সারাদিনে কথা বলেনি একবারও। হয়তো বিয়ের রাতে বলার জন্য জমিয়ে রেখেছে। আনিলা রেগে গিয়ে বলল, জুই, সবসময় মজা ভালো লাগে না। আমি মিথ্যে কষ্ট পাওয়ার অভিনয় করে বললাম, হ্যাঁ, মানুষ পুরাতন হয়ে গেলে তাকে আর ভালো লাগে না। তাই আমাকেও আর ভালো লাগছে না। সবাইকে বলে বিয়ের জন্য রাজি করালাম, আর এখন আমাকেই ভালো লাগছে না। আনিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, সরি ডিয়ার, মারুফ কথা না বলায় মন খারাপ করছিল খুব, তাই এভাবে কথা বলে ফেলেছি। আবারও সরি। দেখ, কান ধরে বলছি, দাঁড়াও,
মারুফকে বলে নেই। মারুফকে বলতে হবে না, ও জানে। তোর জন্য গায়ে হলুদের শাড়ি আর যা লাগবে সব পাঠাইছে। আনিলা অভিমান করে বলল, তার মানে তোমরা সবাই জানো, শুধু আমিই জানি না। তোমরা সবাই অনেক খারাপ, আমাকে শুধু শুধু কষ্ট দিছ। আর কষ্ট পেতে হবে না। কাল তোমার হলুদ ছোঁয়া। মারুফ ভাই শাড়ি পাঠিয়েছে দুইটা, তোর আর আমার জন্য। দেখ কোনটা পরবি। আমি রুমে গেলাম। আবির ছেলেটাকে আমার ভালো লাগছে না। বিভিন্ন অজুহাতে গায়ে হাত ছোঁয়ানোর চেষ্টা করে। রুমে আসলাম মাত্র, আদনান রুমে নেই। হঠাৎ অনুমতি ছাড়াই আবির রুমে ঢুকে পড়ল। এসে বলতেছে, ভাবি, তুমি দেখতে অনেক কিউট, আর সবার সাথেও খুব ভালো ব্যবহার করো। তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে। কাল মা যা বলেছে তার জন্য সরি। আরে, সরি বলার কি হয়েছে? চাচি তো মায়ের মতো, ওনার উপরে কোনো রাগ নেই। এই জন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমার মতো যদি আমার একটা বউ হতো, তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগে, তুমি আমাকে এড়িয়ে চলো কেন? বলতে বলতে অনেকটা কাছে এসে দাঁড়ালো। আমি চাই পর্দা করে চলতে, কিন্তু পুরোপুরি হয়তো চলতে পারি না। আপনাকে দেখা দেওয়া ইসলামের নিয়ম বহির্ভূত, তারপরে দেখা দিচ্ছি। এই যে, আদনান রুমে নেই, আপনি আর আমি রুমে একা, এটাও ঠিক না। ও এসে আমার হাত ধরে বলল, সুন্দরী, তুমি অযথাই ভয় পাচ্ছ আদনানকে। ও কিছুই বলবে না তোমাকে। তুমি আমার সাথে সহজভাবে কথা বলতে পারো। আমি হাতটা টেনে নিয়ে চিল্লানি দিয়ে বললাম, আমি তো আদনানকে ভয় পাই না, আমি তো ভয় করি আমার আল্লাহকে। আপনি এখন রুম থেকে চলে গেলে আমি খুশি হব। ভাবি, শুধু একটু হাত ধরেছি, আর তো কিছু করিনি, এজন্য এমন করলাম। ভাই, এসব আমি পছন্দ করি না। আপনি আমার সাথে আর কখনো এমনটা করার চেষ্টা করবেন না। বলতেই আবির রুম থেকে চলে গেল। ওয়াশরুম থেকে আদনান বের হয়ে বলল, আমার বউটা অনেক ভালো। আবিরকে কথা শোনানোর জন্য ধন্যবাদ। আমি চমকে উঠে বললাম, আপনি ওয়াশরুমে ছিলেন? বের হলেন না কেন? হুম, আমি ভাবছি আবিরের সাথে প্রেম করো, তারপর বের হব। আপনি এত খারাপ কেন? আমি তো ভয় পাচ্ছিলাম, আর আপনি মজা নিচ্ছিলেন। আমার বউটা তো এমনিতেই অনেক সাহসী, যে বাসরাতে জামাইয়ের সাথে ভিলেন মার্কা আচরণ করতে পারে, তাকে আবির কি করতে পারে তা জানা আছে আমার। বলেই জড়িয়ে ধরল। ইস, ছেড়ে দিন, আজ আনিলার হলুদ ছোঁয়া, অনেক কাজ আছে। আনিলা দেখতে আদনানের মতোই সুন্দর, হলুদ শাড়িতে যেন এক হলদে পাখি। আনিলার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বললাম, তুই এত সুন্দরী কেন আনিলা? ঠিক রাজকন্যাদের মতো লাগছে। এই জন্যই তো মারুফ ভাই এতটা পাগল হয়েছে। পেছন থেকে আবির ভাই বলল, আমার তো তোমাকে রাজকুমারীর মতো লাগছে। আনিলা বলল, আবির ভাই, তুমি একটু যাও, জুইয়ের সাথে কথা আছে আমার। আবির ভাই চলে যেতেই আনিলা বলল, জুই, আবির বা চাচি, কেউই মানুষ ভালো না। সেদিন তোমাকে চাচি ওভাবে কথা শোনাতে আনিশা আপু রেগে গিয়েছিল। পরে মা তাকে নিষেধ করাতে আর কিছু বলেনি। ওরা তোমাকে অপদস্থ করার চেষ্টা করবে। ওদেরকে আমার সুবিধার মনে হচ্ছে না। সতর্ক থেকো তুমি। চাচির রুমে গেলাম চাচিকে ডাকার জন্য। হঠাৎ আবির ভাই রুমে এসে দরজা আটকে দিল। ধীরে ধীরে আবির আমার কাছে আসতে লাগলো। আমি আবির ভাইকে বললাম, ভাই, আপনি আমার কাছে আসবেন না, যেতে দিন আমাকে। কিছুক্ষণ গল্প করি, এত অস্থির হচ্ছ কেন? ভাই, অনেক কাজ আছে আমার, চাচিকে ডাকতে আসছি আমি, যেতে দিন আমাকে। এখন তো যেতে দেব না আমি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে, মনে আছে? তার প্রতিশোধ তো আমাকে নিতে হবে। প্লিজ, আমাকে যেতে দিন। আমার সাথে সময় কাটানোর জন্য কত মেয়ে বেকল, আর তুমি আমাকে ইগনোর করছো, আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলছো। এতটা সাহস আর কারো হয়নি এভাবে কথা বলার। দেখো, এখন কি করি তোমার। ভাই, আমি কিন্তু চিৎকার করব, তাতে আপনার আরো খারাপ হবে। বাড়িতে যা শব্দ, তুমি চিৎকার করলে কেউ শুনবে না। আমি তোমার সাথে তো খারাপ কিছু করবই, পরে কেউ জানলে তোমার উপরে দোষ চাপিয়ে দেব। আনিলা বলেছিল আদনান এখনো তোমাকে মেনে নেয়নি। আমি বলবো, সেই বিরহে তুমি আমাকে ডেকে এনেছো এই রুমে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, আল্লাহ,
এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ওর হিংস্র চেহারা, লোলুপ দৃষ্টি থেকে আমার খুব ভয় লাগছে। এখন কি করা উচিত বুঝতে পারছি না। এমনিতেই মেয়েদের নিয়ে নেতিবাচক ধারণা আদনানের। আবির ভাই যদি সত্যি খারাপ কিছু করে ফেলে, আদনান হয়তো আমাকে বিশ্বাস করবে না। আবির এসে আমার হাত ধরলো। ভয়ে আমি কেঁপে উঠলাম। আর হয়তো আদনানের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে পারবো না। ওকে আর নিজের করে কখনো হয়তো পাবো না। দরজা ধাক্কানোর শব্দে আবির আমার হাত ছেড়ে দিয়ে বলল, আজ হয়তো আমার থেকে রক্ষা পেলে, পরের বার হয়তো সেই সুযোগ পাবে না। দরজা খুলে দেখি আদনান দাঁড়িয়ে আছে। আমাকে আবিরের সাথে একসাথে দেখে আদনান চমকে উঠল। ইস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আল্লাহ আমাকে আবির ভাইয়ের হাত থেকে রক্ষা করলেও আরেক বিপদ এসে উপস্থিত। আদনান আবির ভাইয়ের সাথে দেখে খুব রেগে গেল। আমাকে জিজ্ঞাসা করলো, তুমি না চাচিকে ডাকতে এসেছো, তো দরজা বন্ধ করে এখানে আবিরের সাথে কি করছো? আমি কিছু বলতে যাব, তখনই আবির ভাই বলে উঠল, আহা আদনান, এত রেগে যাচ্ছ কেন? ভাবি তো আমার সাথে ছিল। আমি তো আর দূরের কেউ না। আপন মানুষের সাথে একসাথে সময় কাটাতেই পারে। আর তাছাড়া বিয়ে হয়েছে কতদিন তোমার? এখনো বউকে একান্তে সময় দিচ্ছ না। সেই বিরহ দূর করার জন্য আমার সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। আদনান রেগে গিয়ে আবির ভাইকে বলল, তুমি চুপ করো। জুই, তোমার কাছে আমি জানতে চেয়েছি, আবিরের কাছে নয়। আমি আদনানকে এতক্ষণ ঘটে যাওয়া সবটা বললাম। মনে হলো আদনান পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। আবির ভাই আবার বলল, আদনান, মেয়েটার মনে অনেক কষ্ট, তা দূর করতে আমার কাছে এসেছে। আমি না থাকলে হয়তো অন্য কারো কাছে যেত। তুমি যদি ওর কষ্ট দূর করতে না পারো, মেনে নিতে না পারো, তাহলে বিয়ে করেছো কেন? আদনান বলল, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি জুয়ের সাথে কি করব না করব সেটা আমার ব্যাপার। তুমি কিছু না বললেও চলবে। আবির ভাই হাসছে আর বলছে, না, ব্যাপারটা এখন সবাই জেনে গেছে। এখন সবাই কথা শোনাবে তোমাকে। আদনান আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের নাটক দেখতে এখানে আসেনি। বাড়িতে অনেক কাজ, সেখানে চলো। আমি কিছু বলার আগেই ও চলে গেল। কাজে মন বসছে না। এক কাজ করতে গিয়ে অন্য কাজ করে ফেলেছি। বারবার আদনানের রাগী চেহারার কথা মনে পড়ছে। ও কি আমাকে ভুল বুঝলো? ও তো আমাকে মেনে না নিলেও অনেকটা ভালোবাসতো। এখন তো আমাকে ঘৃণা করবে, কখনো মেনে নেবে না। সবকিছুর মূলে ওই আবির। ওকে আমি ভাইয়ের মতো ভাবছি, আর ও আমার এত বড় ক্ষতি করলো। ওকে আমি ছাড়বো না। ও হয়তো জানে না আমি এত সহজে হার মানতে শিখিনি। কাজ গুলিয়ে ফেলছি, কারোর সাথে ঠিকভাবে কথা বলছি না। শাশুড়ি মা ভাবলো আমার শরীর খারাপ করছে, তাই রুমে পাঠিয়ে দিল। আনিশা আপুর শাশুড়ি অসুস্থ, তাই ভাইয়া এসে আপুকে নিয়ে গেছে। আদনানও আজ বাসায় ফিরিনি। কল দিচ্ছি, ফোন বন্ধ। আদনান আমাকে ভুল বুঝলো। ও তো জানে ওর ভাই চাচি কিরকম। আনিলা সকালে বলেছিল ওরা যে কোনো সমস্যা করতে পারে, আমাকে সতর্ক থাকতে। আমার অনেকটা সতর্ক থাকা উচিত ছিল। এখন কি করে আদনানকে বোঝাবো আবির ভাই যা বলেছে সবটা মিথ্যা? আমার অস্থির লাগছে। আদনান বাসায় ফিরল না। কি করা উচিত বুঝতে পারছি না। আনিলা আসছে খাবার খেতে যাওয়ার জন্য। আনিলাকে আমি সবটা বললাম। তারপর অভিমান করে বললাম, তোকে আমি সবটা শেয়ার করি। তুই তো জানিস আবির ভাই কেমন লোক। তাও কেন তুই ওই বদমাইশ লোককে এসব বলতে গেলি? আনিলা আমার হাত ধরে বলল, বিশ্বাস কর জুই, আমি এসব কিছুই বলিনি। সেদিন যখন তুই বললি, এমনিতেই আদনান আমাকে পুরোপুরি মেনে নিতে পারেনি। এখন চাচি আসছে, উনি আবার কি সমস্যা করে আল্লাহ জানে। তখন আবির ভাই শুনছিল। উনি আমাকে এসে জিজ্ঞাসা করেছিল, আমি কিছুই বলিনি। আমি আনিলাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। এমনটা কেন হলো আনিলা? আদনান আমাকে ভুল বুঝলো। ও কি এই কয়দিনে একটুও বুঝতে পারেনি আমাকে? ও আজ বাসায়ও ফেরেনি, কেন আমাকে কষ্ট দিচ্ছে? আনিলা আমাকে বলল, এই মেয়ে, এত সহজে ভেঙে পড়ছিস কেন? তুই তো এত সহজে হার মানিস না। আর তুই তো ভুল কিছু করিসনি। আল্লাহ তোকে নিরাশ করবে না। আমার রুমে চল, একা থাকলে শুধু কান্নাকাটি করবি।
ভাইয়া আসলে তুই রুমে চলে আসিস। রাত থেকে যতবার কলিং বেল বাজছে ততবারই আমি দৌড়ে গেছি। এই বুঝি আদনান বাসায় ফিরল, কিন্তু ফেরেনি। আজ আনিলার বিয়ে, সবাই সাজছে, শরীর দুর্বল, কাল রাত থেকে কিছু খায়নি, সাজগোজ করতে মন চাচ্ছে না। আনিলা সকাল থেকে কাঁদছে, অথচ আমি যখন বিয়ের সময় কান্না করেছিলাম, আনিলা বলেছিল কয়েকদিন পর তো আবার চলে আসবি, এত কান্নার কি হয়েছে? আর কান্না করলে সাজ নষ্ট হয়ে পেতনির মতো লাগবে, তখন ভাইয়া তোকে পেতনি ভেবে ভয় পাবে। আর আজ আনিলা সকাল থেকে কাঁদতেছে, কোনোভাবে কান্না থামানো যাচ্ছে না। আনিলাকে বিদায় দেওয়ার সময় আদনান আসলো, আনিশা আপু আসছে। আদনান আনিলাকে ধরে খুব কান্না করলো, একদম ঠিক বাচ্চাদের মতো। ওর কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। শাশুড়ি মা, আনিশা আপু কান্না করছে খুব। আমার তো চোখ ফুলে গেছে। আনিলা যাওয়ার মুহূর্তে আমাকে ধরে কান্না করলো অনেকটা। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। এই বিদায় মুহূর্তেও কালকের কথা ভুলিনি। আদনানকে বলল, ভাইয়া আজ বাসায় থাকবা, কোথাও যাবে না। জয়ের কোনো দোষ নেই, ওকে ভুল বুঝো না। বলো ভাইয়া, আমার কথা রাখবা? আদনান বলল, তুই চিন্তা করিস না, ও বাড়িতে ভালোভাবে থাকিস। তারপর মারুফ ভাইকে বলল আনিলার খেয়াল রাখতে, ওর যেন কোনো কষ্ট না হয়। আদনান আনিলার কথা রাখছে, বাসায় আছে। শাশুড়ি মা, আনিশা আপু অনেকটা অসুস্থ হয়ে গেছে। বাড়ির সব কাজ আমারই সামলাতে হচ্ছে। সবাইকে খাইয়ে সবটা গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেছে। কাল রাত থেকে কিছু খাইনি। সকাল থেকে এ পর্যন্ত একটু বিশ্রাম নেওয়ারও সময় পাইনি। বিয়ে হলে মেয়েরা হঠাৎ করে অনেকটা বড় হয়ে যায়। আমি তো বিয়ের আগে একটু পেঁয়াজও কাটতাম না, যদি হাতে দাগ পড়ে যায়। আর এখন জামাইয়ের মন ভালো রাখা, এবাড়ির সবার মন রক্ষা করে চলা, বাড়ির কাজ সামলানো, সবটাই করতে হচ্ছে। তারপরে দিন শেষে অনেকটা ভালো লাগা কাজ করত, কারণ এবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। কিন্তু আজ আর ভালো লাগছে না। যার জন্য এই বাড়িতে আসা, সে তো আমাকে ভুল বুঝছে। রুমে ঢুকে দেখি আদনান এখনো জেগে আছে। আমি ওর কাছে যেতেই ও আমার গলা চেপে ধরে বলল, এই মেয়ে, তোমাকে তো আমি সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করছি, শারীরিক মিলনে কি সব? মাত্র এই কদিন, তাই সইতে পারলা না, চলে গেলা আবিরের কাছে, আমার নামে বিচার দিলা। আসলে তোমরা মেয়ে মানুষ অনেক খারাপ, বিশ্বাসঘাতকতা করো তোমরা। আমি ভাবছি তুমি অন্য সবার চেয়ে আলাদা হবা। না, আমার ধারণা ভুল। খুব কষ্ট হচ্ছে আমার। ও আমাকে ভুল বুঝলো। আমি কি ওর ভুল ভাঙতে পারবো? আগের আদনান কি আর ফিরে পাবো? আদনান, আপনি তো জানেন চাচি আর আবির কিরকম। সেদিন এই রুমে এসে কেমন করেছে তা পুরোটাই তো আপনি জানেন। তারপরে এমন করছেন কেন? হ্যাঁ, আমি জানি। আর যা জানি সবটাই ভুল। তুমি সেদিন জানতে ওয়াশরুমে আমি, আর তা জেনেই তুমি আবিরকে এসব কথা বলেছিলে। আপনার হঠাৎ এমনটা কেন মনে হলো? মনে হওয়ার অনেক কারণ আছে। সবাই জানে আমি তোমাকে মেনে নিয়েছি। তাহলে আবির কি করে জানলো আমি তোমাকে মেনে নিইনি? বিশ্বাস করুন, আমি বলিনি ওকে। সেদিন আনিলাকে বলার সময় ও শুনেছিল। দয়া করে নাটক বন্ধ করো। সারা রাত নির্ঘুম কাটিয়েছি। শেষ রাতে আল্লাহর কাছে হাত উঠিয়ে বললাম, আল্লাহ দয়াময়, এই বিপদ থেকে রক্ষা করো। সকালে আনিশা আপু রুমে আসলো, আমাকে আর আদনানকে বলল, তোমরা মায়ের রুমে আসো, কথা আছে। মায়ের রুমে যাওয়ার পর দেখি মোটামুটি সবাই আছে মায়ের রুমে। আনিশা আপু বলল, তোমাদের সবাইকে এখানে আনছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে, একটা শয়তানের মুখোশ খুলতে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আনিশা আপুর দিকে। কি বলতে চাচ্ছি আপু? আনিশা আপু বলল, কাল দুপুরে আপনাদের জামাই কল দিয়েছিল, কথা বোঝা যাচ্ছিল না লোকজনের শব্দে। তাই আমি চাচির রুমের বারান্দায় গিয়েছিলাম কথা বলার জন্য। কথা শেষ না হতেই কল কেটে যায়, তাই আমি ওখানেই বসেছিলাম। হঠাৎ জুই আর আবিরের কথায় আমি চমকে উঠি। জুইকে নিয়ে নেতিবাচক ধারণা জন্মে আমার, তাই বারান্দাতেই চুপ করে বসে থাকি। কিন্তু পরক্ষণেই আমার ধারণা পাল্টে যায়। বদমাইশ আবির ওর সাথে খারাপ কিছু করার কথা বলে। জুইকে অনুরোধ করে এমনটা না করার জন্য, কিন্তু ও জুইয়ের কথা শোনেনি। ও যখন জুইয়ের হাত ধরে তখনই আমি রুমে যেতে নেই, যাতে আবির জুইয়ের কোনো ক্ষতি না করতে পারে। আর তখনই আদনান দরজা নক করে। ঠিক সেই মুহূর্তেই
আপনাদের জামাই কল দিয়ে কান্না করে। ওর মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করেছে। কথা শেষ করে দেখি ওরা রুমে নেই। সেই সময় আমি চলে যাই হাসপাতালে মাকে দেখতে। আদনানকে আর সত্যিটা বলা হয়নি, তাই হাসপাতালে গিয়ে আদনানকে সত্যিটা বলার জন্য অনেকবার কল দেই, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। কতটা বদমাইশ এই আবির, বুঝতে পারছেন? সবটা শুনে আদনান আমার কাছে এসে বলল, শুধু শুধুই আমি তোমাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দাও প্লিজ। আমি কিছুই বললাম না। খুব অভিমান কাজ করছে। পুরোটা ভালো করে না জেনেই কিরকম আচরণ করলো আমার সাথে। আদনান বলল, জানো আনিশা আপু, আমি পুরোটা না বুঝেই জয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সব এই আবিরের জন্য। আনিশা আপু শাশুড়ি মাকে বলল, মা, তুমি কিছু বলবা না? আমি সেদিনই বলছিলাম, চাচি বা আবির কেউই সুবিধার নয়, ওদেরকে বাড়িতে থাকতে দিতে না। এরা যেখানে যায় সেখানেই অশান্তি সৃষ্টি করে। চাচি বলল, অনেক হয়েছে, খুব অপমান করেছো তোমরা। আমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ এই মেয়েটার। ওদের মতো মেয়েকে খুব ভালো করেই চিনি আমি। ভাবছিলাম কিছুদিন থাকবো, কিন্তু তার হলো না। এই মেয়ের জন্য আমাকে কথা শোনাইছো। দেখবা, এই মেয়েও ওর শাশুড়ির মতো অন্য ছেলের সাথে পালাবে। এই কথা বলাতে আদনানের প্রচুর রেগে যায়। আবিরকে বলে, এই মুহূর্তে তোর মাকে নিয়ে বের হয়ে যা। উনি খুবই বাজে মহিলা। চাচা চাচিকে বলল, তুমি আমার জীবনটা তো ধ্বংস করছোই। এখন যেখানে যাও সেখানেই অশান্তি সৃষ্টি করো। তোমাকে নিয়ে কোনো শান্তি নেই। বের হও এই বাসা থেকে। চাচি আর আবিরকে নিয়ে চাচা চলে গেল। আনিশা আপু বলল, অবশেষে আপদ দূর হলো। যেখানে যায় সেখানেই ঝামেলা করে। আর আদনান, যা কিছুই ঘটুক না কেন, পুরোটা যাচাই না করে কাউকে কথা শোনাবি না। মাত্র তো কয়দিন, জীবন চলার পথে অনেক বাধা আসবে। বিশ্বাসের উপর ভিত্তি করেই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। আনিল আমাকে সবটা বলেছে। তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, আর তুই জুইকে এখনো মেনে নিসনি কেন? আদনান বলল, আমার আপন মা আমাকে কত ছোট রেখে অন্য লোকের সাথে চলে গেল। তার শোকে আমার বাবা মারা গেল। তাই আমি চেয়েছি ওকে কিছুদিন সময় দিতে, যাতে ওর আমাকে ভালো না লাগলে সহজেই চলে যেতে পারে। তাহলে আমার মতো আর কোনো সন্তানকে কষ্ট পেতে হবে না। আনিশা আপু বলল, ভাই, সব মেয়ে লোক এক না। আমার মাকে দেখ, উনি এই সংসারে যখন তোর বাবার দ্বিতীয় বউ হয়ে আসে, তখন আমি অনেক ছোট, তুই তো আরো ছোট। বিয়ের 1 বছর পরেই আনিলার জন্ম হয়। তার পরের বছর বাবা মারা যায়। তারপর তো মা একাই সবটা সামলিয়েছে। উনি তো অন্য কারো হাত ধরে চলে যায়নি। সংসার নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছে। আমাদের তিনজনকে সমানভাবে দেখেছে। জুইকেও মা কতটা আদর করে, কেউ তো কখনো বুঝতেই পারেনি আমরা সৎ ভাই বোন। জুইকে আর কষ্ট দিস না, ওকে আবার মেনে নে। ওর সাথে তুই অন্যায় করেছিস। আদনান আমার দিকে তাকিয়ে বলল, ওর সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, ও কি আমাকে মাফ করবে? মাফ না করার কি আছে? সংসার জীবনে রাগ অভিমান হতেই পারে। আর শোন, আনিলাকে নিয়ে মারুফ সিলেট যাবে। তুই গিয়ে ওদেরকে আমাদের বাসায় নিয়ে আয়। আনিলা আর মারুফ আমাদের সাথে দেখা করেই চলে যাবে। এই আনিলা, আমাকে নিবি না হানিমুনে? আমি গিয়ে আনিলাকে বললাম। ও বলল, আমার হানিমুনে তোকে নিব কেন? আমার বিয়ের আগে বাজি ধরেছিলি, মনে নেই? ও তো আগের কথা মনে থাকে বুঝি। আমি বললাম, থাক, আর মনে থাকতে হবে না, একাই যাও, আর ভালোভাবে এনজয় করো। তোমাকে তো ভাইয়া মেনে নিয়েছে, এবার তোমাকেও হানিমুনে পাঠানোর ব্যবস্থা করব। আমি মুখ বাঁকিয়ে বললাম, থাক, আর পাগামো করতে হবে না। সারাদিনের কাজ শেষে রুমে আসলাম মাত্র। রুমে আসতেই আদনান আমাকে জড়িয়ে ধরে বলল, বউ, সরি। ওর সাথে তোমাকে দেখে আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। সঠিকটা বিচার বিবেচনা না করেই তোমার সাথে খারাপ আচরণ করেছি। বউ, আমাকে মাফ করে দাও। আমার খুব অভিমান কাজ করছে, তাই বললাম, আপনি যা করছেন তা আমার প্রাপ্য ছিল। মাফ চাওয়ার মতো কিছুই হয়নি। উহু, তা বললে হবে না, মাফ করতেই হবে। এই দেখো বউ, আমি কান ধরেছি। ওর কান ধরা দেখে আমার হাসি পেল খুব, কিন্তু কিছুই বললাম না। ও আমার কানের কাছে এসে বলল, কান ধরেছি
মাপ চেয়েছি, ক্ষমা করে আমায়। সব অভিমান ভুলে নাও না কাছে টেনে আমায়। ওর পাগলামো দেখে সত্যিই সকল অভিমান চলে গেল। আদনানকে জড়িয়ে ধরে বললাম, আপনি তাহলে আমাকে মেনে নিয়েছেন? এমন পুতুল বউকে না মেনে নেওয়ার উপায় আছে, যে আমার পরিবারের জন্য এত কিছু করছে, যে আমার শত অপমান মুখ বুজে মেনে নিয়েছে? তাকে তো মানতেই হবে। আর জানো, ভালোবাসায় একটু রাগ অভিমান থাকলে ভালোবাসা বৃদ্ধি পায়। সবার আগে আমার পরের গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। হ্যাঁ, তবে এমন রাগ করা যাবে না যাতে সম্পর্কই নষ্ট হয়ে যায়। জানো, প্রথম দিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমার বোকা বোকা ঝগড়াগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছিল। তুমি এখনো বাচ্চাদের মতো আচরণ করো, এখনো বড় হতে পারোনি। আমি রাগ দেখিয়ে বললাম, আমি বাচ্চা তাই না? তো বাচ্চাকে এখন ঘুমাতে দিন। ঘুম আসছে খুব। এখন তো ঘুমাতে দিব না, বাচ্চাটাকে একটু আদর করে নেই। আমি লজ্জায় মাথা নিচু করে রাখছি। ও আমার মাথাটা উঁচু করে চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ওই মায়াবী চোখ, কাপা কাপা ঠোঁট করেছে ব্যাকুল আমায়। পরম আবেশে হারাতে চাই তোমাতে। দাও না একটু ভালোবাসতে আমায়। আমি বললাম, একটু বাসলে হবে না, অনেকটা বাসতে হবে। কালকের ব্যবহারে আমার ভেতরটা জ্বলে গিয়েছে, এখন তা দূর করতে হবে। আদনান কোমর জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এই কয়েকদিন যে কষ্টগুলো দিয়েছি, আজ রাতে না হয় ভালোবাসার মিষ্টতায় সব দূর করে দেব। শুধু আজ রাতে কেন, আপনার কাছ থেকে সবসময় মিষ্টি আচরণ পেতে চাই। আদনান হঠাৎ করে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট ছুঁয়ে দিল। আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। ও আমার আরো অনেকটা কাছে এসে বলল, আজ রাত শুধু তোমার আর আমার। আজ রাতটা হবে শুধুই ভালোবাসার। ওর তপ্ত নিঃশ্বাস, ওর এতটা কাছে আসা, ওর এতটা ভালোবাসা আমাকে ব্যাকুল করে ফেলেছে। পৃথিবীর সব সুখ যেন ওর বুকে লুকিয়ে আছে। সমাপ্ত।